আমি বললাম না, রাজ্যের আকাশে শিল্পের নতুন সূর্য উঠছে, কিন্তু একটা মেঘ রয়ে গেছে। এতগুলো টাকা এক লফতে মেটানো হবে কি করে? বড় খবর ক্যামেরার সামনে নয়, ক্যামেরার আড়ালে তৈরি হয়। এমনই একটা নীরব উদ্যোগের কথা বলবো। সেই উদ্যোগে সিঙ্গুর ছেড়ে চলে যাওয়া টাটা ফিরছে রাজ্যে। পর্দার আড়ালের সেই ঘটনাগুলো একে একে তুলে ধরবো আপনাদের সামনে। সেই ঘটনা নিয়ে এখনো খুব বেশি আলোচনা হয়নি, কিন্তু যদি এই পদক্ষেপ সফল হয়ে যায় তবে পুজোর আগেই বাঙালির আনন্দের ঢাকে কাঠি পড়বে একটা অন্য কারণেও। সেটা হলো সিঙ্গুর অধ্যায়ে এমন মোড় আসতে পারে যা কয়েক বছর আগেও কেউ কল্পনা করতে পারেনি। কি সেই পদক্ষেপ, কেন এত গুরুত্বপূর্ণ, সেটা জানতে দেখুন ও শুনুন পিনাক কি বলছে, জার্নালিজম ফর ভারত। আচ্ছা, শুরুটা একটা মজার গল্প দিয়ে করা যাক। আপনারা সবাই এই প্রবাদটা জানেন, নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ। এই প্রবাদের পিছনে যে গল্প, তাতে এক গ্রামের দুই বাসিন্দা, হরিলোচন আর গুনিন। এই হরিলোচন সব সময় গুনিনকে হিংসা করত। গুনিনের গাছে কেন এত ভালো আম হয়েছে তাতেও হিংসা। এই যে হরিচরণ, সে একটা পুরনো কুসংস্কার মাথায় এলো, যদি কেউ বাণিজ্য করতে বেরোনোর সময় কোনো নাক কাটা মানুষকে দেখে তবে তার যাত্রা ভঙ্গ হয়। ব্যাস, পরের দিন সকালবেলা নিজের নাক কেটে গুনিনের বাড়ির সামনে, গুনিন বাণিজ্য করতে যাচ্ছিল, ওই নাক কাটা একটা মানুষের মুখ দেখে সে বাণিজ্য করতে আর গেল না, সে বাড়ি ফিরে যায়। সেদিন লস হয়েছিল গুনিনের, কিন্তু হরিচরণের কি হলো? সেদিন লস হয়েছিল গুনিনের, কিন্তু হরিলোচনের কি হলো? সারা জীবন তার নাক কাটা গেল। ঠিক এক অবস্থা আমাদের সততার প্রতীক নামে পরিচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের। হ্যাঁ হ্যাঁ, তিনি তো গর্বের মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি সত্যি করেই নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করেছেন। সিপিএমকে, মানে বুদ্ধদেব ভট্টাচার্য যখন শেষ মুহূর্তে টাটাকে নিয়ে আসতে চেয়েছিলেন, তখন সেই নাক কেটে যাত্রা ভঙ্গ করেছিলেন সততার প্রতীক। আজ দেখুন না, কালীঘাটে তিনি বসে আছেন, তার দলের নাম অল কালীঘাট তৃণমূল কংগ্রেস। কালীঘাটে শুরু, কালীঘাটেই শেষ। কিন্তু মনে রাখতে হবে, বাংলায় টাটা নিয়ে যে ছড়া ছোটরা বলে টাটা বাই বাই, আবার যেন দেখা পাই, সেই আবার দেখা পেতে চলেছে বাংলা টাটাকে। টাটা আসছে, টাটা গাড়ি কারখানা করতেই বাংলায় আসছে। দেখুন, বুদ্ধদেব ভট্টাচার্য স্বপ্ন দেখেছিলেন, তিনি প্রয়াত হয়েছেন। রতন টাটাও চলে গেছেন। রতন টাটা বাংলা ছেড়ে যাওয়ার আগে এসে এক পুজোর মধ্যে তিনি বলেছিলেন, আমার কপালে বন্দুক ঠেকিয়ে ট্রিগার ধরে আমাকে রাজ্য থেকে তাড়ানো হলো। সিঙ্গুর থেকে গুজরাটের সানন্দে চলে গিয়েছিল টাটার ন্যানো কারখানা। যদি থাকতো তাহলে কি হতো কি হতো না সেটা পরের বিষয়। এখন রাজ্যে নতুন বিজেপি সরকার এসে ভোটের আগে যে কথা দিয়েছিল এবং ভোটের পরেও বারবার যা উচ্চারিত হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিংবা বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের মুখে, যে টাটাকে আমরা ফিরিয়ে আনবো। শুভেন্দু অধিকারী তো এমনটাও বলেছিলেন যে হাতে পায়ে ধরেও টাটাকে নিয়ে আসবো। সেই কথাটা বিজেপি রাখতে চলেছে। টাটা আসছে। আপনাদের না একদম পরপর বলবো কিভাবে টাটা ফিরছে রাজ্যে, সেই সুখবর দেব। কিন্তু অনেকে নিয়ে প্রশ্ন তুলবেন যে যখন টাটা এখান থেকে চলে গিয়েছিল তখন তো বিজেপিও মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই রাজনীতির সমর্থক ছিল। হ্যাঁ, জোট রাজনীতির অঙ্গ হিসেবে বিজেপিও সেই ভুল করেছিল, কিন্তু পাপ করলে তার প্রায়শ্চিত্ত করার সুযোগ তো থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় পরে বুঝতে পেরেছিলেন বড় ভুল হয়েছে, কিন্তু তিনি প্রায়শ্চিত্তটা করার চেষ্টা করেননি। উল্টে তিনি এই যে টাটাকে তিনি তাড়িয়ে দিয়েছেন, এই যে একটা বড় কাজ, এইটা ইতিহাস বইতে ঢুকিয়ে দিয়েছিলেন। সেই ইতিহাস বইতে মমতার পেছন পেছন জায়গা করে নিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। হ্যাঁ, জেলখানা পার্থ চট্টোপাধ্যায়, বেচারাম মান্না, এরা সব জায়গা পেয়ে গিয়েছিলেন। মদন মিত্র, অনেক অনেক অনেক, কত নাম বলবো, সেই ইতিহাস কিন্তু মুছে যাচ্ছে।
মমতা বন্দ্যোপাধ্যায় ঘরে বসে দেখতে পাবেন সেটা। ঠিক একই সঙ্গে টাটা যখন ফিরছে, বিজেপি প্রায়শ্চিত্তর সুযোগটা কাজে লাগাচ্ছে। আমার একটা না দিন মনে পড়ছে জানেন, 2024 সালের 29 অক্টোবর রতন টাটা সদ্য প্রয়াত হয়েছেন। সেই সময় শুভেন্দু অধিকারী সিঙ্গুরে গিয়েছিলেন, সেখানে রতন টাটার একটা ছবি ছিল, তার দিকে হাত জোর করে শুভেন্দু বলেছিলেন বাঙালি হিসেবে ওর কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। ক্ষমা চেয়েছিলেন শুভেন্দু অধিকারী। শপথ করতে এসেছি বিজেপি এলে, মানে বিজেপি রাজ্যে ক্ষমতা এলে আপনার অবর্তমানে সিঙ্গুরে টাটাকে নিয়ে আসব, হাতে পায়ে ধরে টাটাকে ফিরিয়ে আনবই। তিনি শুধু রতন টাটাকে নয়, শুধু সিঙ্গুরকে নয়, গোটা বাংলাকে আশ্বাস দিয়েছিলেন। এবং দেখুন, কালের নিয়মে 2 বছর বাদে সেই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর চেয়ারে, এবং মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে তিনি যে প্রথম কাজটা নিয়েছেন রাজ্যে একের পর এক শিল্প আনা, তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পেতে চলেছে টাটাকে নিয়ে আসা। কিন্তু একটা সমস্যা আছে, সেই সমস্যাটা ছোট নয়, খুব বড় সমস্যা। সেই সমস্যার সমাধানের রাস্তা রাজ্য সরকার খুঁজছে। আপনারা শেষ পর্যন্ত দেখুন, দেখে বুঝতে পারবেন কিভাবে, কোন অঙ্কে সমস্যার সমাধান খুঁজছে শুভেন্দু অধিকারীর সরকার। দেখুন, আপনাদের মনে রাখতে হবে, টাটা চলে যাবার পর টাটাকে সিঙ্গুরের জমির ক্ষতিপূরণ মেটাতে হবে বলে ট্রাইব্যুনালের একটা নির্দেশ ছিল। সেই নির্দেশ সততার প্রতীক, গর্বের মুখ্যমন্ত্রী, পরে যিনি বহিষ্কৃত, তিনি মানেননি। এবার টাটার সেই দাবি মানতে চায় রাজ্য সরকার। দাবি নয়, এ তো ট্রাইব্যুনালের নির্দেশ, মানতেই হয়। ইতিমধ্যেই রাজ্যের যিনি এখন শিল্প দফতরের সচিব বন্দনা যাদব, তিনি মুম্বাইতে গিয়েছিলেন, টাটা গোষ্ঠীর সদর দফতরে গিয়েছিলেন, সেখানে গিয়ে সরকারের অবস্থান জানিয়ে এসেছেন। যদি টাটা কর্তৃপক্ষ রাজি হয়, হচ্ছেও রাজি, খুব তাড়াতাড়ি এই রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এবং শিল্পমন্ত্রী তাপস রায় সঙ্গে সরকারি আধিকারিকদের নিয়ে মুম্বাইতে যাবেন, গিয়ে টাটা কর্তৃপক্ষের সঙ্গে যাবতীয় আলোচনা করতে তারা তৈরি। বিপুল টাকা দিতে হবে জানেন তো, আর তাতেই একটা সমস্যা তৈরি হয়েছে। সে সমস্যার সমাধান নিয়েও নবান্ন চিন্তিত। নবান্ন কেন চিন্তিত? রাজ্যের সরকার কেন চিন্তিত? কারণ এই নতুন সরকার, মানে বিজেপির সরকার ক্ষমতায় আসার আগে বিজেপি তাদের দলের যে ম্যানিফেস্টো, যার নাম ছিল সংকল্পপত্র, তাতে বলেছিল রাজ্যে শিল্প পুনরুজ্জীবনের চেষ্টা করা হবে। এবং টাটাকে ফিরিয়ে আনা মানে কিন্তু একটা কারখানাকে ফিরিয়ে আনা নয়। টাটা ফিরে এলে গত দীর্ঘদিন ধরে রাজ্যের গায়ে যে তকমা লেগে রয়েছে, এই রাজ্যের মানুষ, এই রাজ্যের সরকার, এই রাজ্যের রাজনৈতিক দলগুলো, তারা শিল্প বিরোধী। এই রাজ্য থেকে টাটার মতো বড় কোম্পানিকে চলে যেতে হয়েছে, তার ফলে অন্য অনেক কোম্পানি আসতে চেয়েও আসেনি। তাই টাটাকে ফিরিয়ে আনা মানে আসলে দেশের সব বড় শিল্প মহলকে একটা বার্তা দেওয়া, দেখো রাজ্য বদলে গেছে, রাজ্যটা বদলে গেছে। আর পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের পরে শ্রমিক ভট্টাচার্য একদিকে বিজেপির রাজ্য সভাপতি, অন্যদিকে তিনি রাজ্যসভার সাংসদও, অন্যদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একভাবে বলে চলেছেন যে বিনিয়োগ আনতে হবে, রাজ্যকে শিল্প বান্ধব গড়ে তুলতে হবে, রাজ্যে পরিকাঠামো উন্নত করতে হবে, রাজ্যে বন্দর, বিমানবন্দর সবকিছু বাড়াতে হবে। শুধু শিল্প চাই, কর্মসংস্থান চাই, এই রাজ্যের মানুষের হাতে কাজ চাই, পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনতে হবে। ইতিমধ্যেই অনেক উদ্যোগ শুরু হয়েছে, আমি বলবো আপনাদের। কিন্তু সবচেয়ে বড় খবর যেটা, সেটা হচ্ছে টাটাকে ফিরিয়ে আনা হচ্ছে। ছোট একটা সমস্যা আছে, ছোট নয়, বেশ বড় সমস্যা, সেটা কি করে মেটানো যায়, এটাই হচ্ছে এখন আমাদের কাছে চিন্তার। ইতিমধ্যে শুভেন্দু অধিকারী শিল্পমন্ত্রী এবং শিল্প সচিবের নেতৃত্বে একটি দল গড়েছেন। সেই দলের কাজ হচ্ছে এই রাজ্যে যারা বিনিয়োগ করতে আসছে
তারা কি সত্যিই বিনিয়োগ করতে আসছে নাকি মুখ্যমন্ত্রীর সাথে ফুল হাতে মিষ্টি মিষ্টি ছবি তুলতে আসছে? এইসব যাচাই করবে। এইসব যাচাই করার পাশাপাশি এটাও দেখা হবে যারা এই রাজ্যে বিনিয়োগ করতে চাইছে সেই সংস্থাগুলোর বিরুদ্ধে অতীতে জমি জবরদখল, টাকা নয় ছয়, এসব কোনো অভিযোগ আছে কিনা সেটাও দেখে নেওয়া হবে। এবং টাটাকে আনার বিষয়ে এবং বাকি সব কাজের জন্য এই যে কমিটি বললাম, এই কমিটি প্রথম উদ্যোগটা নিয়েছে। সমস্যাটা বলবো আমি, তার আগে আপনাদের জানা খুব দরকার এই যে উদ্যোগের অংশ, তাতে প্রথম 3 মাস, নতুন রাজ্য সরকারের প্রথম 3 মাসে কি কি বিনিয়োগ এ রাজ্যে এসে গেছে। এতদিন ধরে তো আমরা শুনেছি বিজিবিএস হতো এত কোটি টাকা, কিন্তু কখনো প্রকল্প ধরে বলা হতো না কোন কোম্পানি কত কিছু করছে। আমি আপনাদের তালিকাটা বলছি, মিলিয়ে নিন। বড় সংস্থাগুলোর কথাই খালি বলছি। লাক্স ইন্ডাস্ট্রিজ, তারা এখানে যে হোশিয়ারির যে একটা ডানকুনিতে তৈরি হচ্ছে হোশিয়ারি হাব, সেখানে 600 কোটি টাকা বিনিয়োগ করেছে। শ্যাম স্টিল 15,000 কোটি টাকা মেজিয়া, বাঁকুড়ার মেজিয়ায় তারা বিনিয়োগ করছে। ফিউশন সিএক্স 100 কোটি টাকার আইটি এবং তার অন্যান্য জিনিস দিয়ে একটা তারা ক্যাম্পাস তৈরি করবে যেখানে কমপক্ষে 9,000 কর্মসংস্থান হবে। লার্সেন অ্যান্ড টুব্রো, আমরা জানি লার্সেন অ্যান্ড টুব্রো হচ্ছে এলএনটি বড় নির্মাণ সংস্থা, তারা 4,500 কোটি টাকা খরচ করে একটা এআই ডেটা সেন্টার তৈরি করছে যেখানে 25,000 কর্মসংস্থান হবে। বার্জার পেন্টস এবং পিয়ারলেস, বার্জার পেন্টসের কথা তো আপনারা জানেনই, পিয়ারলেসের কথাও জানেন। 1600 কোটি টাকা তাহলে রিয়েল এস্টেট ডেভেলপমেন্টের জন্য খরচ করবে এই রাজ্যে। আইটিসি লিমিটেড, আইটিসির অনেকগুলো হোটেল টোটাল এগুলো আছে, কিন্তু আলাদা করে ম্যানুফ্যাকচারিং মানে উৎপাদন এবং বিজনেস এর জন্য 2,300 কোটি টাকা তারা বিনিয়োগ করছে। আমুল, ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে এসেছিলেন, আর মুখ্যমন্ত্রীও ছিলেন, শিল্পমন্ত্রী ছিলেন, সেখানে তার সূচনা হয়ে গেছে যে 650 কোটি টাকা খরচ করে একটা দুগ্ধ শিল্প, দই, মূলত দই উৎপাদনের একটা বড় কারখানা হতে চলেছে হাওড়ায়, যার ফলে শুধু কর্মসংস্থান সরাসরি তো হবেই, প্রত্যক্ষ পরোক্ষভাবে এই রাজ্যের যারা দুধ উৎপাদক সেই সব কৃষকদের বড় উপকার হবে। জেএসডব্লিউ ইনফ্রাস্ট্রাকচার 832.25 কোটি টাকা তারা বিনিয়োগ করছে কলকাতা ডক সিস্টেমে। মিৎসুবিশি, বড় সংস্থা, জাপানের সংস্থা মিৎসুবিশি, তারা ওই দুর্গাপুর পানাগড়ে ওখানে সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশন ফ্যাসিলিটি, সেমিকন্ডাক্টর ক্ষেত্রে তারা বিনিয়োগ করতে চলেছে। আদানি গ্রুপ, আদানি গ্রুপকে নিয়ে অনেক কথা তো শুনেছেন, বামেরা অনেক কিছু বলে, কিন্তু জানে না যে আদানি গ্রুপ যে বন্দর নির্মাণে এখন ভারতের গর্ব, গোটা বিশ্বে তারা যে মানের বন্দর নির্মাণ করে। এবং বহুদিন আগে এই রাজ্যে মানে আমাদের গর্বের মুখ্যমন্ত্রী যখন ছিলেন আর কি, বহিষ্কৃত যিনি, তার আমলেই আদানিদের সঙ্গে যোগাযোগ হয়েছিল, কিন্তু আদানিরা না বলে দেয়। এখন তারা 2,500 কোটি টাকা বিনিয়োগ করে গভীর সমুদ্র বন্দর করবে, এটা কথা দিয়ে দিয়েছে। এছাড়াও আদানিরা সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করতে চলেছে যেখানে অর্ধেক বেড থাকবে গরিবদের জন্য, সেখানে মেডিকেল কলেজও হবে। এইবারে বলি টাটার গল্পটা। টাটা যখন এই রাজ্য থেকে চলে গেল, তারা তো জমিটা পয়সা দিয়ে কিনেছিল, বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে শিল্প নিগমের থেকে কিনেছিল, তখন এমভিরাও ছিলেন তার প্রধান। এই টাটাকে যখন তাড়ানো হলো, তখন যে মামলা হয় তাতে টাটা ক্ষতিপূরণ চায় এবং ট্রাইব্যুনাল সেই দাবি মেনে নেয়। ট্রাইব্যুনাল নির্দেশ দিয়েছিল, কিন্তু আগের যে সরকার, তৃণমূল সরকার, আর্থিক ক্ষতিপূরণ টাটা গোষ্ঠীকে দেব না এই ব্যাপারে হনর থেকেছে। তার ফলে কি হয়েছে, গোটা দেশে রাজ্যের যে ভাবমূর্তি সেটা নষ্ট হয়েছে, যে প্রাপ্য টাকা একটা কোম্পানিকে মেটানো হচ্ছে না। 2006 সালে টাটা এসেছিল, তারপরে তো কত আন্দোলন, ধর্না, অনশন, অনেক কিছু হলো। তারপরে 2008 সালে পুজোর ঠিক একদম আগে
বাংলা ছাড়ার ঘোষণাটা করে দেন রতন টাটা, তখন টাটা গোষ্ঠীর প্রধান ছিলেন, বলেছিলেন আমার মাথায় বন্দুক ঠেকিয়ে রাজ্য ছাড়া করা হলো। তখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন আমাদের এখনকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি তখন টাটাকে স্বাগত জানিয়েছিলেন, আপনি চলে আসুন, আমরা জমি দিচ্ছি, দিয়েছিলেন, সেখানে কারখানা হয়েছিল। কিন্তু 2011-তে রাজ্যে যখন পালা বদল হলো, দুটো পালা বদল হলো, 2011-ই হলো, আবার 2026 হলো, দুটো পালা বদলের মধ্যে ফারাকটা দেখুন। 2011-তে রাজ্যে ক্ষমতা বদল হলে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়ে প্রথম বৈঠকেই ঠিক করলেন সিঙ্গুরের জমি চাষিদের হাতে ফিরিয়ে দেওয়া হবে। ভালো, চাষিরা জমি ফেরত পেলেন, কিন্তু কারখানাটা তো হলো না। সেই জমিরও অবস্থা এমন, সেখানে চাষবাসও করা যায় না, কারণ ওখানে তো সিমেন্ট, রড, অনেক কিছু মিশে রয়েছে। এইবার টাটা গোষ্ঠী রাজ্যের বিরুদ্ধে ট্রাইব্যুনালে একটা মামলা করে, ওই রায়ে চ্যালেঞ্জ করে আবার সুপ্রিম কোর্টেও গিয়েছিল পরে রাজ্য সরকার, কিন্তু প্রচুর টাকা খরচ হয়েছে। আপনার আমার করের টাকা আইনজীবীরা খেয়েছে, তাদের পুরো টিম খেয়েছে, তারা অন্য সুযোগ সুবিধা পেয়েছেন এই রাজ্যের থেকে। তো আমরা জানি যে বড় বড় আইনজীবীরা শুধু শুধু এই রাজ্যের মামলা লড়েননি, কিন্তু সুপ্রিম কোর্টে এই মামলাটা খারিজ হয়ে যায়। 2023-এর অক্টোবরে 3 সদস্যের ট্রাইব্যুনাল সিঙ্গুরে ন্যানো গাড়ি প্রকল্পের ক্ষতিপূরণ হিসেবে 765 কোটি 78 লক্ষ টাকা, মোটামুটি 766 কোটি টাকা মেটানোর নির্দেশ দেয়। এই নির্দেশের সময় ট্রাইব্যুনাল বলেছিল 2016 সাল থেকে, মানে 2016-র 1 সেপ্টেম্বর থেকে যতদিন এই টাকা ক্ষতিপূরণের এই যে 766 কোটি টাকা এটা মেটানো না হচ্ছে, গোটা টাকার উপরে 11% হারে সুদ দিতে হবে। এই সুদটা দিতে হবে কাকে? এই রাজ্যের শিল্পোন্নয়ন নিগমকে, মানে রাজ্য সরকারকে আপনার আমার টাকা দিতে হবে। আমি একটা হিসেব করেছি, আপনারা একটু স্ক্রিনে দেখুন যে মোট ক্ষতিপূরণ 766 কোটি টাকা, সুদের হার বার্ষিক 11%। 2016 সাল থেকে 2026 সাল 10 বছর, মাসের হিসাব করলে একটু এদিক ওদিক হবে। তার মানে সরল সুদ যদি আমরা ধরি, তাহলে মূলধন গুণ সুদের হার গুণ সময়, এটা দিলেই বোঝা যায় কত টাকা সুদ দিতে হবে। আমি যে গুণটা করেছি আপনারা দেখুন, 766 গুণিতক 11% গুণিতক 10, তার মানে টাকার পরিমাণটা গিয়ে দাঁড়াচ্ছে 842.6 কোটি টাকা। মানে এখন যে অবস্থা, আসলের থেকে সুদ বেশি হয়ে গেছে। এই মোট সুদ আর মূলধন, মানে যে ক্ষতিপূরণের টাকাটা দিতে হতো, এটা মিলিয়ে এখন রাজ্য সরকারকে মেটাতে হবে 1608.6 কোটি টাকা। মানে গর্বের মুখ্যমন্ত্রী তিনি বাংলার জন্য করেছেন, বাংলার এক ভাইপো আছেন, তার জন্য তিনি অনেক করেছেন, কিন্তু এই টাটা কারখানার এই জমির টাকা মেটানোয় ভাইপোর কোনো লাভ নেই। কারণ ভাইপো ওখান থেকে সিন্ডিকেট, তোলাবাজি এসব কিছুই করতে পারবেন না। ওখানকার মাটি পাচার, বালি, কয়লা, ওগুলো বাদ দিলাম, কিন্তু এখানকার মাটি পাচার কিছুই করতে পারবেন না। ভাইপোর কোনো রোজগার নেই, অতএব টাকা দেননি। শুধু তাই নয়, এই যে 1608.6 কোটি, এর সঙ্গে আরও 1 কোটি জুড়তে হবে, তার মানে দাঁড়াচ্ছে মোটামুটি 1610 কোটি। কারণ এই যে টাটা কোম্পানি যে মামলাটা লড়েছিল রাজ্য সরকারের জন্য, সেই মামলার খরচ হিসেবেও 1 কোটি টাকা দিতে বলা হয়েছিল। কিন্তু আমাদের পূর্বতন সরকার, যে সরকারকে আমরা এক কথায় লাথি মেরে বের করে দিয়েছি, না, আমাদের মুখ্যমন্ত্রী তো এখনো পদত্যাগ করেননি, বহিষ্কৃত হয়েছেন কিন্তু পদত্যাগ করেননি। যাই হোক, তারও আবার রোজগার বন্ধ, বই বিক্রি হচ্ছে না। এবার বিষয়টা হয়ে গেছে কি, এই যে গোটা টাকাটা এখন রাজ্য সরকারকে মেটাতে হবে। এবারে পূর্বতন সরকার কি করলো, এই নিষ্পত্তির পথে যেতে পারতো, বলতে পারতো যে আমরা এত টাকা দিতে পারবো না, এইটুকু দিচ্ছি, বা আগে দিতে পারতাম, আমরা ধাপে ধাপে দেবো। কিচ্ছু না করে শিল্পোন্নয়ন নিগমকে বলে তুমি কলকাতা হাইকোর্টে একটা পিটিশন করো, আপিল পিটিশন, সেটা করা হয়। বিচারপতি অনিরুদ্ধ রায়ের সিঙ্গেল বেঞ্চ
ট্রাইব্যুনালের রায়ের ওপর 8 সপ্তাহের স্থগিতাদেশ দেন। এইসব আইনি জটিলতা যখন চলছে তখনই ভোট চলছিল, ফলে আমরা সবাই নজর দিইনি। এর মধ্যে মে মাসে রাজ্যে পালা বদল হয়, নতুন সরকার, এরপর ওই মামলা খারিজ হয়ে গেছে। এখন নতুন সরকার এবার বিষয়টা নিষ্পত্তির জন্য উদ্যোগী হয়েছে, তার জন্যই বন্দনা যাদব গিয়েছিলেন, প্রাথমিক কথাবার্তা শেষ। এখন এই ক্ষতিপূরণ দেওয়ার যে মামলাটা, এই মামলাটার নিয়েই মুম্বাইতে গিয়েছিলেন মূলত। সেখানে গিয়েই কথাবার্তা যা হয়েছে তাতে রাজ্য সরকার টাটা গোষ্ঠীর কাছে একটা বিষয় চেয়েছে যে আমরা 766 কোটি টাকা মিটিয়ে দেবো, কিন্তু এই যে 842.6 কোটি টাকার যে সুদ, সেই সুদটা যদি মকুব করা হয়, এটা হচ্ছে রাজ্যের দাবি এবং এটাই হচ্ছে এখন একমাত্র সমস্যা। আমি বললাম না, রাজ্যের আকাশে শিল্পের নতুন সূর্য উঠছে, কিন্তু একটা মেঘ রয়ে গেছে। এতগুলো টাকা এক লফতে মেটানো হবে কি করে? এখনো টাটা গোষ্ঠীর পক্ষ থেকে এ বিষয়ে কিছু প্রকাশ্যে বলা হয়নি যে আলোচনা শুরু হয়েছে, কিন্তু আপনাদের বলছি, আলোচনা যেমন টাটা গোষ্ঠীর সঙ্গে শুরু হয়েছে, খুব তাড়াতাড়ি শিল্পমন্ত্রী এবং অর্থমন্ত্রী যাবেন। একই সঙ্গে নবান্ন একটা গাইডলাইন তৈরি করছে যে টাটা গোষ্ঠীর সঙ্গে বিস্তারিত আলোচনার পরে কি পথে, মানে আলোচনার সময় বলে দেওয়া হবে কি পথে আমরা টাকাটা ফেরত দিতে পারি। তার একটা কারণ, একটা কিছু ম্যাজিক দেখাতে হবে শুভেন্দু অধিকারীকেই, সেই ম্যাজিকটা দেখাতে হবে যে ম্যাজিকে কাজ হবে। সেই ম্যাজিকটা কি হতে পারে? যে সুদের টাকা পুরোটাই টাটা গোষ্ঠী ছেড়ে দেবে এমনটা তো নাও হতে পারে। তারা তো একটা বাণিজ্যিক সংগঠন, তারা তো এত বড় লোকসানটা নেবে না। কিন্তু তাদেরকে একটা মধ্যপন্থা নেওয়া যেতে পারে যে আমরা আপাতত আসলটা দিয়ে দিলাম, সুদটা আমরা ধাপে ধাপে দেবো, কিংবা আপনারা সুদটা একটু কমান, কিংবা পুরোপুরি মকুব করুন। কোনো একটা ভাবে রাজি যদি করানো যায় তবে টাটা আসছে। পুজোর আগেই যেমন টাটা চলে গিয়েছিল, পুজোর আগেই টাটা ফিরবে, এই সুখবরটা আমরা পেতে চলেছি। কারণ মধ্যপন্থা ঠিক করার জন্য রাজ্য সরকার অত্যন্ত উদ্যোগী। আর যদি সেটা হয়ে যায়, এবং হবেই, আমার বিশ্বাস সেটা হবেই, কারণ আমি নবান্ন সূত্রে যে খবর পেয়েছি যে সরকার কোনোভাবে, মানে এর মধ্যে কোনো বাধা আসুক চাইছে না, তার জন্য যেভাবে হোক টাকা জোগাড় করা হবে। আর যদি সেটা হয়ে যায় তাহলে এই রাজ্যের জন্য কেমন হবে বলুন তো? কমেন্টে লিখুন আপনার মতামত। একই সঙ্গে আপনারা লাইক দেবেন এই ভিডিও, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। পিনাক্কি বলছে, আর পিনাক্কি বলছে এর পাশে দাঁড়াতে চাইলে অবশ্যই মেম্বারশিপ করুন। আর ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের শেয়ার করুন, খারাপ লাগলে শত্রুদের। আপনারা খুব খুব ভালো থাকবেন। ভারত মাতা কি জয়।